জাফলং হাজার হাজার বছর ধরে এটি খাসিয়া জৈন্তা রাজাদের এক নির্জন বন ছিল। 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা পাথর খুঁজতে আসতে শুরু করে। 1980-র দশকে সিলেটের সাথে জাফলংয়ের 55 কিলোমিটার সড়ক তৈরি হওয়ার পর জাফলংয়ের সৌন্দর্য সারা দেশে ছড়িয়ে পড়ে। এটি হয়ে ওঠে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। সীমান্তের ওপারে ডাউকি নদীর ওপর একটি সেতু জাফলংয়ের সৌন্দর্য বৃদ্ধি করেছে। জাফলংয়ের সৌন্দর্য কেবল পাহাড় এবং নদীর মধ্যেই সীমাবদ্ধ নয়। নদী পার হয়ে আপনি দেখতে পাবেন খাসিয়া গ্রাম, যেখানে রয়েছে দৃষ্টিনন্দন 3 থেকে 4 ফুট উঁচু উঁচু বাড়ি। আরও রয়েছে খাসিয়া চা বাগান, যার বয়স 100 বছরেরও বেশি। আজ আমরা ঘুরে দেখব জাফলং সহ আশেপাশের বেশ কিছু স্পট, পাশাপাশি টুকটাক কিছু গাইডলাইন। সব কিছু মিলিয়েই হতে চলেছে আমাদের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর পরবর্তীতে এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন তবে শুরু করি আজকের পর্ব। আমাদের ভ্রমণ শুরু হচ্ছে সিলেটের মাজার গেট থেকে। চাইলে এখান থেকেই সিএনজি ভাড়া করে সরাসরি জাফলং যাওয়া যায়, তবে আমি সাজেস্ট করব হাইওয়ে রোডে আপনারা সিএনজিতে না গিয়ে বাসে করে যাবেন। সেই ক্ষেত্রে টাকাও বাঁচবে, আবার ভ্রমণটাও নিরাপদ হবে। আম্বরখানা থেকে জাফলং যাওয়ার জন্য লোকাল বাস পাওয়া যায়, তবে আমরা লোকাল বাসে না গিয়ে গেটলক বাসে যাব। গেটলক বাসে যাওয়ার জন্য আসতে হবে বঙ্গবীর রোডের এই কাউন্টারে। সিলেট থেকে জাফলং পর্যন্ত ভাড়া পড়বে জনপ্রতি 150 টাকা। গেটলক এই বাসগুলোর সার্ভিস অনেক ভালো। মাত্র 1.5 ঘন্টায় আমরা সিলেট থেকে জাফলং পৌঁছে যেতে পারবো। বাসে যাওয়ার সময় চোখে পড়বে রাস্তার দুই পাশে চা বাগান। তবে সব থেকে ভালো লাগবে যখন আমরা ভারতের মেঘালয়ের পাহাড়গুলোর পাশ দিয়ে যাব। বাস থেকে আমরা জাফলং নেমে জনপ্রতি 20 টাকা করে অটোরিকশায় চলে এসেছি জাফলং 0 পয়েন্ট। সিলেট থেকে রওনা দিয়ে সব মিলিয়ে 3 ঘন্টার মধ্যেই আমরা জাফলং পৌঁছে গিয়েছি। এখানে একটি বাজার আছে। এই বাজারে কসমেটিক সহ প্রচুর ভারতীয় প্রোডাক্ট পাওয়া যায়। দামও মোটামুটি অনেক কম। আপনারা যারা এখানে ড্রোন নিয়ে আসেন তারা কিন্তু এখানে ড্রোন উড়াতে পারবেন না। সীমান্তবর্তী এলাকা হওয়াতে এখানে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ। আমার সামনে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে বাংলাদেশ এবং ভারতের সীমানা আলাদা করা হয়েছে। দূরে ডাউকি নদীর ওপর ঝুলন্ত ব্রিজটি দেখা যাচ্ছে। এখানে ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণের একটা বড় অংশ কিন্তু এই ব্রিজটি। ইন্ডিয়ান সাইটে পর্যটকের সংখ্যা কম হলেও বাংলাদেশ সাইটে মোটামুটি পর্যটকের সংখ্যা ভালোই ছিল। তবে বর্ষাকালে এখানে প্রচুর পর্যটক আসে। এখানে ভ্রমণের সিজন মূলত বর্ষাকালেই। বর্ষাকালে ডাউকি নদীর পানি অনেক বেশি থাকে। বর্ষাকালে সব থেকে ভালো যে ব্যাপারটা এখানে থাকে সেটা হচ্ছে এখানে অনেকগুলো ঝর্ণা আছে। এখন এপ্রিল মাস, আমরা কোনো ঝর্ণাতে আসলে পানি পাইনি, তবে বর্ষাকালে আসলে আপনারা একদম ভরপুর পানি এখানে পেয়ে যাবেন ঝর্ণাতে। এখানে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতের লোকজন কথা বলছে। দুই দেশের সম্পর্ক যাই হোক না কেন, আমাদের ভ্রমণপ্রিয় মানুষদের কিন্তু কোনো ভেদাভেদ নেই। আমরা 800 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করেছি। এরা আমাদের বেশ কয়েকটা স্পট ঘুরিয়ে নিয়ে আসবে। এখানে এলে একটা ব্যাপার ব্যক্তিগতভাবে আমাকে খুব কষ্ট দেয়, আর সেটা হলো এই যে এত বড় বড় সুন্দর সুন্দর পাহাড়, এগুলো একটাও আসলে আমাদের নয়, এগুলো সবই হচ্ছে ভারতের। নদী পার হওয়ার পর এখানে একটা বাজার আছে। এই বাজারেও ভারতের প্রোডাক্ট বেশি পাওয়া যায়। এই অটোরিকশায় করে আমরা এখানে কয়েকটি স্পট ঘুরে দেখব। অটোরিকশা ভাড়া কিন্তু 800 টাকার প্যাকেজের মধ্যেই। এখানে এসে মজার একটি ব্যাপার লক্ষ্য করেছি, আর সেটা হলো পান সুপারি বাগান। প্রতিটি সুপারি গাছেই পান চাষ করা হচ্ছে। দারুণ ব্যাপার। এটা হচ্ছে খাসিয়া চা বাগান। এই বাগানটি তৈরি হয়েছিল মূলত ব্রিটিশদের হাতে। এই চা বাগানের চা গাছগুলোর বয়স 100 বছরেরও বেশি।
এখানে অনেকগুলো চায়ের দোকান আছে, আপনি টেস্ট করে চা কিনতে পারবেন। অনেক ধরনের চা আপনারা এই দোকানগুলোতে পেয়ে যাবেন। চা বাগান দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি খাসিয়া জমিদার বাড়ি দেখার জন্য। এখানে প্রত্যেকটা বাড়ি কালারফুল এবং 4 থেকে 5 ফুট উঁচু। খাসিয়া জমিদার বাড়ি দেখার পর আমাদের আরও একটা স্পট দেখার কথা ছিল, সেটা হচ্ছে মায়াবী ঝর্ণা। তবে এখন মায়াবী ঝর্ণাতে কোনো পানি নেই, তাই আমরা এই স্পটটিকে স্কিপ করেছি। ইনশাল্লাহ নেক্সট বর্ষাতে আমরা মায়াবী ঝর্ণা দেখতে আসব এবং আপনাদেরও দেখাবো। তাই আমরা এখন আমাদের নৌকাতে জাফলং ফিরে যাব। জাফলং এসে যে ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছে তা হলো, এখানে আমরা যারা ঘুরতে আসি তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশটা নষ্ট করে ফেলি। আমাদের পাশে ভারতের অংশটুকু বেশ পরিষ্কার, সেখানে চাইলেও ওপেনে স্মোক করা যায় না, যেখানে সেখানে ময়লাও ফেলা যায় না। নৌকা ভাড়া করা নিয়ে কোনো হট্টগোল নেই। কিন্তু আমাদের সাইটে নৌকা ভাড়া করা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই কেউ না কেউ আপনাকে ঠকানোর জন্য বসে থাকে। পর্যটন শিল্পকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সরকারকে এই বিষয়গুলো দৃষ্টি দিতে হবে। আজ সারাদিন জাফলং ঘোরা শেষ করে এখন আমাদের ফিরতে হবে ঢাকায়। আপনারা এখনও যারা জাফলংয়ে আসেননি তারা একবার হলেও জাফলংয়ে আসুন, দেখুন জাফলং কত সুন্দর। বাংলাদেশের যে কয়েকটি চমৎকার জায়গা আছে তার মধ্যে কিন্তু জাফলং থাকবে। এটাই ছিল আমার জাফলংয়ের প্রথম আসা। এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে জাফলং কতটা সুন্দর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর পরবর্তীতে এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জাফলং থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।